আজকের এই আলোচনায় আমরা দেখব বস্তরের ভূত নামে পরিচিত মাডভি হিডমারের কাহিনী, যিনি ছিলেন ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতাদের একজন। কিভাবে তার সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটল, চলুন সেই গল্পটাই শোনা যাক। ভাবতে পারেন ২৬টারও বেশি ভয়ঙ্কর হামলার পেছনে ছিল এই একটাই মাথা। আর এই হামলাগুলোর লক্ষ্য শুধু নিরাপত্তা বাহিনীই ছিল না, সাধারণ মানুষও ছিল, যা গোটা বস্তার অঞ্চলে একটা ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছিল। আর এই হামলাগুলোর ফল ২৬০ জনেরও বেশি নিরাপত্তা কর্মীর মৃত্যু। প্রত্যেকটা মৃত্যু ছিল তার বাড়তে থাকা ক্ষমতা আর নৃশংসতার একটা সাক্ষী। তাকে ধরার জন্য ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মানে এনআইএ বছরের পর বছর ধরে লিটারালি হন্যে হয়ে ঘুরেছে। ওর মাথার উপর ১ কোটি টাকারও বেশি পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যা ওকে দেশের সবচেয়ে দামি টার্গেটগুলোর একজনে পরিণত করে। কিন্তু প্রশ্নটা হলো, কে এই হিডমা? কোত্থেকে এলো সে? চলুন একটু পেছনে ফেরা যাক আর দেখি কিভাবে এক সাধারণ আদিবাসী ছেলে হয়ে উঠল এক ভয়ঙ্কর কমান্ডার। ওর জীবনটা কিন্তু শুরু হয়েছিল দেবা নামে, কিন্তু মাত্র ১০ বছর বয়সে ভাবা যায় ওকে মাওবাদীদের চাইল্ড সোলজার উইং বালসঙ্গামে নিয়ে যাওয়া হয়। এরপর ওর নতুন নাম হয় হিডমা, আর সেখান থেকেই ধীরে ধীরে ও তাদের প্রধান সশস্ত্র শাখা পিএলজি এর অংশ হয়ে ওঠে। আরও ট্রেনিং? সে তো জঙ্গলেই। জঙ্গলকে ও এমনভাবে চিনত যেন ওটা ওর নিজের হাতের তালু। গেরিলা যুদ্ধের সব কৌশল আর জঙ্গলের ভূখণ্ডকে নিজের সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করতে শিখেছিল সে। হ্যাঁ, এই জঙ্গলই ছিল তার রাজত্ব। আর এই রাজত্বেই সে একের পর এক এমন সব হামলা চালায় যা তাকে মাওবাদী সংগঠনের একেবারে ওপরের সারিতে নিয়ে আসে আর ওর নৃশংস খ্যাতিকে আরও পোক্ত করে তোলে। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় দুটো টার্নিং পয়েন্ট ছিল দুটো হামলা, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুটো হামলার মধ্যে দিয়ে ওর স্ট্র্যাটেজিটাও পুরো বদলে যায়। ও শুধু নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করেই থেমে থাকেনি, বরং সরাসরি রাজ্যের রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করতে শুরু করে। যেমন ধরুন ২০১০ সালের তাদমিতলা অ্যাম্বুশের কথা। কি ভয়াবহ একটা পরিকল্পনা! একটা মাত্র হামলায় ৭৬ জন সিআরপিএফ জওয়ান মারা যান। এটা ছিল দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক মাওবাদী হামলাগুলোর একটা। আর এরপর ২০১৩ সালে ও ঘটায় ঝিরাম ভ্যালির সেই নারকীয় হত্যাকাণ্ড। একটা আস্ত রাজনৈতিক কনভয় মানে ২৫টা গাড়ির একটা বহর, সেটাকে অ্যাম্বুশ করে প্রায় ৩০ জনকে শেষ করে দেয়, যার মধ্যে রাজ্যের বড় বড় নেতারাও ছিলেন। আর ঠিক এই ঘটনার পরেই ওকে মাওবাদী সংগঠনের সর্বোচ্চ স্তর মানে সেন্ট্রাল কমিটিতে জায়গা দেওয়া হয়। তো প্রশ্নটা হলো, এত কুখ্যাত, এত বড় মাপের একজন নেতা, অথচ ১ দশকেরও বেশি সময় ধরে তাকে ধরা যাচ্ছিল না কেন? কেন সে ছিল প্রায় অসম্ভব একটা টার্গেট? এর পেছনে আসলে কয়েকটা কারণ ছিল। প্রথমত, জঙ্গল। সুকমা আর বিজাপুরের জঙ্গলটা ও এমনভাবে চিনত যা আর কেউ পারত না। দ্বিতীয়ত, ওর সিকিউরিটি। সবসময় ৪-৫টা লেয়ারের সশস্ত্র ক্যাডার ওকে ঘিরে রাখত, একদম দুর্ভেদ্য একটা দুর্গের মতো। তৃতীয়ত, গ্রামের লোকেদের সাপোর্ট। তারাই ছিল ওর চোখ আর কান, যে কোনো বিপদের আগাম খবরটা তারাই দিত। আর সবশেষে ওর নিজের ট্যাকটিক্স। এই সব কিছু মিলেই ও হয়ে উঠেছিল বস্তারের সেই ভূত, যাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ২০১৬ সালে নিরাপত্তা বাহিনী ওকে একবার ধরেও ফেলেছিল, কিন্তু চিনতেই পারেনি। ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের একজন স্রেফ তাদের চোখের সামনে দিয়ে হেঁটে বেরিয়ে যায়। কিন্তু একটা সময় পর পরিস্থিতি বদলাতে শুরু করে। সিকিউরিটি ফোর্সেস বুঝতে পারছিল যে পুরনো পদ্ধতিতে আর কাজ হবে না। হিডমাকে যদি ধরতে হয় তাহলে খেলার নিয়মও বদলাতে হবে। আর এখান থেকে শুরু হলো এক নতুন, অনেক বেশি অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজির। দেখুন, পার্থক্যটা খুব সহজ। আগে ফোর্সের ক্যাম্পগুলো থাকত জঙ্গলের বাইরে, হাইওয়ের ধারে, মানে ওরা ছিল ডিফেন্সিভ। কিন্তু নতুন স্ট্র্যাটেজি ছিল ডমিনেশন, মানে আধিপত্য। এবার ক্যাম্পগুলো বানানো শুরু হলো জঙ্গলের গভীরে, সোজা হিডমা ডেরার ভেতরে। এর ফল কি হলো? হিডমার যে কোর এলাকা, তার ভেতরে ২৫টারও বেশি নতুন বেস ক্যাম্প তৈরি করা হলো। এতে করে গ্রামের লোকেদের সাথে ওর যে যোগাযোগ, যে নেটওয়ার্ক, সেটা আস্তে আস্তে কেটে দেওয়া হলো। মানে ওর সাপ্লাই লাইন, ওর ইনফরমেশন লাইন দুটোই বন্ধ করে দেওয়া হলো। আর এরপরেই শুরু হয় ফাইনাল কাউন্টডাউন। চলুন দেখি কিভাবেই সমস্ত ঘটনা প্রবাহ হিডমাকে তার শেষ পরিণতির দিকে ঠেলে দিল আর তার রাজত্বের অবসান ঘটালো। শেষের কয়েকটা মাস ঘটনাগুলো খুব দ্রুত ঘটছিল। একদিকে অপারেশনের ব্ল্যাক ফরেস্টের মতো বিশাল অভিযান থেকে ও অল্পের জন্য বেঁচে গেলেও চাপটা কিন্তু বাড়ছিল। এমনকি ওর মাও পাবলিকলি ওকে সারেন্ডার করতে বলেন। আর ঠিক তখনই স্থানীয় সোর্স থেকে ওর লোকেশন নিয়ে একটা একেবারে নিখুঁত খবর আসে।
আর এটাই ছিল সেই ব্রেক থ্রু। এবার আর বিশাল বাহিনী নিয়ে অভিযান চালানো হয়নি, বরং খবরটা পাওয়ার সাথে সাথে একটা ছোট মোবিলিটি সম্পন্ন স্ট্রাইক ইউনিটকে পাঠানো হলো। উদ্দেশ্য ছিল হিডমার চরদের কোনোভাবে সতর্ক না করা। এরপর ৩৪ ঘন্টা ধরে অন্ধ্রপ্রদেশ বর্ডার জুড়ে ওকে গোপনে ট্র্যাক করা হয়। আর অবশেষে ভোর ২টোয় শুরু হয় ফাইনাল অপারেশন। ৪ ঘন্টার এক ভয়ঙ্কর গুলির লড়াইয়ের পর মানেদুমিল্লি জঙ্গলে হিডমা, তার স্ত্রী এবং আরও ৪ সহযোগীর মৃত্যুর মধ্যে দিয়ে ওর অধ্যায়ের অবসান ঘটে। আর এভাবেই সরকারের দেয়া ডেডলাইনের মাত্র ১২ দিন আগে অপারেশনটা সফল হয়। শেষ হয় বস্তারের ভূতের ২ দশক ধরে চালানো সন্ত্রাসের রাজত্ব। ওর মৃত্যুর পর কি হলো, প্রভাবটা ছিল একেবারে সঙ্গে সঙ্গে। ওর সবচেয়ে কুখ্যাত যে ব্যাটালিয়ন 1, তার ৭০% ক্যাডারই আত্মসমর্পণ করে, মানে সংগঠনটার মেরুদণ্ডটাই ভেঙে গেল। হিডমার রাজত্ব তো শেষ হলো, কিন্তু আসল প্রশ্নটা রয়ে গেছে। বস্তারের ভূত চলে যাওয়ার পর এই জঙ্গল কি সত্যিই শান্তি পাবে? এই উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।